বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। গত ক্লাসে আমি ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি কেউ ভিডিওটি না দেখো তাহলে নিবে। আজ আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুবই দরকার, এটা মনে রাখবে। বাংলা ব্যাকরণ বুঝতে গেলে প্রথমে ভালো বেসিক থাকতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। একটি না বুঝলে আরেকটি বোঝা যাবে না। তাই প্রতিটি বিষয় ভালো করে বুঝে আত্মস্থ করতে হবে, মুখস্থ করার বিষয় নয়। ঠিক আছে বন্ধুরা, দেরি না করে আমি এখনই শুরু করছি। যে আজকে যে বিষয়টা আলোকপাত করবে সেটা হচ্ছে ধ্বনি। আজ আমি গত ক্লাসে ভাষা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি তিনটি বিষয় নিয়ে আলোকপাত করব: ধ্বনি, বর্ণ এবং শব্দ। এই তিনটি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথমে ধ্বনি কি, ধ্বনি কাকে বলে সে সম্পর্কে আলোকপাত করব। ধ্বনি হলো যে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে। মানুষ কি করে? বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে। যেমন এই যে আমি হাত থেকে এটা রাখলাম, একটা আওয়াজ সৃষ্টি হলো। বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ, কথার মাধ্যমে আওয়াজ সৃষ্টি হয়। সব আওয়াজ কিন্তু ধ্বনি না বাংলা ব্যাকরণের ভাষায়। ধ্বনি হলো কি? যে সকল আওয়াজের অর্থ আছে, যে সকল আওয়াজের অর্থ আছে সেটা হলো ধ্বনি। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ যে ধ্বনি কাকে বলে? যে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন আওয়াজ সৃষ্টি করে, যে আওয়াজটি অর্থপূর্ণ। বাংলা ব্যাকরণ এবং যে কোনো ব্যাকরণে একটা বিষয় জানতে হবে, যে অর্থপূর্ণ এবং অর্থহীন, এই দুইটা বিষয় জানতে হবে। তাই যে আওয়াজটা অর্থযুক্ত, যে আওয়াজের অর্থ আছে, সেটা হলো ধ্বনি। বোঝা গেছে? যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, যে মা, ম যুগ আ। এই যে মর সাথে আ ধ্বনিযুক্ত হয়ে কি হয়েছে? মা। ঠিক আছে? তারপরে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হলো বর্ণ। বর্ণ কি? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আমরা ভাষা লেখার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, ভাষা লেখার জন্য আমরা যে সকল চিহ্ন ব্যবহার করি সেটা হলো বর্ণ। যেমন ও একটি বর্ণ, ক একটি বর্ণ, দন্তস্ব একটি বর্ণ। এই ভাষা লিখতে গেলে এই বর্ণগুলো, এই যে চিহ্ন, এই যে সাংকেতিক চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? ধ্বনি শিখলাম, বর্ণ শিখলাম। ঠিক আছে? এখন আমরা বর্ণ এর প্রকারভেদ আমরা শিখব। বর্ণ কত প্রকার? বর্ণ দুই প্রকার: স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো 11টি আর ব্যঞ্জন বর্ণ হলো 39টি। স্বরবর্ণ হলো 11টি, ব্যঞ্জন বর্ণ হলো 39টি, মোট হলো 50টি বর্ণ। পরীক্ষায় যদি আসে যে বাংলায় বর্ণ কয়টি, তাহলে আমরা লিখব 50টি। স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। মিলে হয়েছে টোটাল বর্ণ 50টি বর্ণ আছে। ঠিক আছে? তো স্বরবর্ণ কাকে বলে?
যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে। এই স্বরবর্ণ অন্য বর্ণের সাহায্য নিতে হয় না, এটা হলো স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ হলো যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, অর্থাৎ অন্য বর্ণের সাহায্য নিতে হয়। যেটা অন্য বর্ণের সাহায্য নিতে হয় উচ্চারিত হতে হলে সেটা হলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, যেমন স্বরবর্ণ আমরা উদাহরণ দিই, যেমন ও, আ, এটা কিন্তু অন্য বর্ণের সাহায্য নিতে হয় না। কিন্তু আমি যদি ক লিখি এখানে, ক, দেখেন ক সমান কি, ক সাথে ও, ক, এই যে অন্য একটা স্বরবর্ণের সাহায্য নিতে হয়, অর্থাৎ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য নিতে হয় সেটা হলো ব্যঞ্জন বর্ণ, আর যেটা অন্য বর্ণের সাহায্য নিতে হয় না সেটা হলো স্বরবর্ণ। এই দুটো জিনিস মনে রাখলেই হবে। আর স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি, মোট 50টি। এই জিনিসটা বুঝলেই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোকপাত করব সর্বশেষ, সেটা হচ্ছে শব্দ। প্রথম আমরা জানি শব্দ কাকে বলে। শব্দ, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ক, ল, ম, কলম। ক একটি বর্ণ, ল একটি বর্ণ, ম একটি বর্ণ। কয়টা বর্ণ এখানে? আমি কিন্তু আগে বর্ণ তোমাদেরকে বুঝিয়েছি। এই জন্য আমি আগে বলছি যে বাংলা ব্যাকরণ একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, তাই কোনো কিছু বাদ দেওয়া যাবে না। কারণ শব্দ বুঝতে গেলে বর্ণ বুঝতে হবে, বর্ণ বুঝতে গেলে ধ্বনি বুঝতে হবে, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, তাই কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে কলম একটা শব্দ। কলম বলতে আমরা বুঝি কি, যে লেখার কলম, মানে আমরা বুঝতে পারি। তাহলে শব্দ কাকে বলে? দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে। দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করে এটা বলতে হবে। আর অর্থ যদি প্রকাশ না করে শুধু বর্ণ মিলিত হলেই চলবে না। যেমন আমি যদি এটা একটা কলম, আমি এটা যদি এভাবে লিখি, ল, ক, মলক, এটা একটা বর্ণ, ম একটা বর্ণ, ল একটা বর্ণ, ক একটা বর্ণ। এই তিনটা বর্ণ মিলে হয়েছে মলক। মলক কি আমরা কিন্তু অর্থ বুঝি না। আমি যদি কাউকে বলি আমাকে মলক দেও, মলক কি? মলক তো কেউ বুঝবে না। শুধু পাশাপাশি বর্ণ মিলিত হলেই হবে না শব্দ। পাশাপাশি বর্ণ মিলিত হতে হবে, সাথে অর্থ প্রকাশ করতে হবে। যদি অর্থ প্রকাশ করে তাহলে শব্দ হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে, দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো করে ধ্বনি, বর্ণ, শব্দ এবং গত ক্লাসে ভাষা সম্পর্কে বলেছিলাম, সেই ভাষা সহ আজকের যে ক্লাসটা ভালো করে আত্মস্থ করবে, বারবার দেখবে, 10 বার পড়া এবং একবার লেখা। যে লেখার পর মানে বারে বার খাতার মধ্যে লেখে নিজে বুঝতে চেষ্টা করবে। না বুঝে কোনো কিছু মুখস্থ করা যাবে না, টুটস্থ করতে হবে, মানে মুখস্থ বুঝে বুঝে পড়তে হবে। যখন ব্রেনের মাঝে স্থায়ী হয়ে যাবে তখন আর এই বাংলা ব্যাকরণ করা লাগবে না, অটোমেটিক ব্রেন থেকে একের পর এক ধারাবাহিকভাবে বের হবে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্যান্য বিষয় যেমন পদ, কারক, প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমাস এ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোকপাত করব। আশা করি যদি আমার সবগুলো ভিডিও তোমরা দেখো কিছু না কিছু উপকৃত হবে, আর যদি কিছু উপকৃত হও তো নিজেকে স্বার্থ মনে করব। সবাইকে ধন্যবাদ।
হুম, দেখুন। Yes, ওরে